আসসালামু আলাইকুম এভরিওয়ান। অন্ধকারের সঙ্গী অরুণিমা গল্পের 4 নাম্বার পর্ব নিয়ে চলে আসছি। তো বেশি কথা বলে না করি দেরি, চলো গল্প শুরু করি। অরুণিমা আর সাদমান দুজনের খুনের মধ্যে কিছু তো সম্পর্ক আছেই। কফির মগ হাতে নিয়ে ইজি চেয়ারে হেলান দিয়ে নিজে নিজে ভেবে যাচ্ছে গোয়েন্দা নীল মেয়েটাকে ধর্ষণ করে তারপর খুন করা হয়। পরদিন সকালে যেখানে মেয়েটার মরদেহ পাওয়া যায় ঠিক সেইখানে 5 দিনের মাথায় পাওয়া গিয়েছে সাদমানের লাশ। এই দুটো খুনের মাঝে সম্পর্ক থাকতেই পারে, তবে অরুণিমার খুনের ব্যাপারটা আগে দেখতে হবে। গোয়েন্দা নীল ভাবছে আগে অরুণিমার খুন ও ধর্ষণকারীদের শনাক্ত করতে পারলে সাদমানের খুনের ব্যাপারটা ফয়সালা করতে বেশি সমস্যা হবে না মনে হচ্ছে গোয়েন্দা নীলের। শুভ দরজা ফাঁক করে ভিতরে উকি দিয়ে বলে, স্যার আসতে পারি? গোয়েন্দা নীল বলে, আসো। অনুমতি পেয়ে শুভ ভিতরে প্রবেশ করে। তারপর নীলকে উদ্দেশ্য করে বলে, তাহলে আজ আমরা কোথায় যাচ্ছি? তারপর গোয়েন্দা নীল বলে, অরুণিমা খুনের সমাধান আগে করতে হবে আমাদের। শুভ বুঝতে পারে এখন তাদের লক্ষ্য অরুণিমাদের বাসা, তাই কিছু না বলে চুপ থাকে সে। গোয়েন্দা নীল আবারও বলে, বসো একটু, আমি প্রস্তুতি নিয়ে আসছি। গোয়েন্দা নীল এবং সহকারী শুভ জিপে বসে আছে। তার লক্ষ্য অরুণিমাদের বাসা। শুভ কোনো সময় নীলকে প্রশ্ন করা ছাড়া থাকতে পারে না। শুভ নীলকে জিজ্ঞেস করে, আচ্ছা স্যার, অরুণিমা মাঝরাতে বাসা থেকে বের হয়েছিল কেন? বাসা থেকে জোর করে বাহিরে এনে ধর্ষণ করা তো এই এলাকায় কখনো সম্ভব না। নীল কিছু একটা ভাবতে ভাবতে জবাব দেয়, এর পিছনে কোনো একটা কারণ তো অবশ্যই আছে। অরুণিমা কারো কথায় বাসা থেকে বের হয়েছিল, অথবা তাকে অন্যভাবে বের করা হয়েছিল। শুভ আরো কিছু বলতে যাবে, তখন নীলের ফোনে ওসি আতিক কল দেয়। শুভ চুপ থাকে। নীল কল রিসিভ করে বলে, জি স্যার বলুন। ওসি আতিক বলে, সাদমানের সহকারী শরীফ আত্মহত্যা করেছে, রফিক মিয়ার বাসায় আসো তাড়াতাড়ি। আচ্ছা আসছি, এটা বলে কল কেটে দেয় গোয়েন্দা নীল। শরীফ আত্মহত্যা করছে, সাদমানের বাসার 3 তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করছে সে। ওসি আতিক সহ আরো কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছে রফিক মিয়ার বাসার এক পাশে। নিচের একটা পাথরের উপর পড়ছিল শরীফের দেহটা। নাক মুখ একদম থেতলে গিয়েছে তার। শরীফের মরদেহ থেকে নেশাদ্রব্য গন্ধ আসছে। ওসি আতিক ধরে নিয়েছে শরীফ রাতে নেশাগ্রস্ত অবস্থায় আত্মহত্যা করেছে। গোয়েন্দা নীল এবং শুভ জিপ থেকে নেমে শরীফের পড়ে থাকা মরদেহটার কাছে আসে। নীল শরীফের দিকে তাকিয়ে ভালোভাবে লক্ষ্য করে। উপর হয়ে পড়ছিল উপর থেকে, নিচে থাকা এক পাথরের উপর পড়ছিল। নীল ওসি আতিককে উদ্দেশ্য করে বলল, তার শার্ট প্যান্ট পকেটগুলো ভালোভাবে চেক দিন, আমি তার রুম থেকে ঘুরে আসছি। ততক্ষণে অ্যাম্বুলেন্স এসে পৌঁছে গেছে মরদেহ নেওয়ার উদ্দেশ্যে। শুভ নীলের পিছে পিছে চলে শরীফের থাকার রুমের উদ্দেশ্যে। ফ্রিজে থাকা বিয়ারের বোতলগুলো সারা রুমে ছড়িয়ে ছিটিয়ে আছে। বোতলের সংখ্যা দেখেই বোঝা যাচ্ছে শরীফ প্রচুর পরিমাণে নেশা করছিল গত রাতে। খাটের বিছানা এলোমেলো, ফ্লোরে আধ খাওয়া অনেকগুলো সিগারেটের অংশ পড়ে আছে। আর তেমন কিছু রুমে পাওয়া যায়নি। নীল রুম থেকে বের হয়ে ওসি আতিকের কাছে যায়। কাছে যেতেই ওসি আতিক বলে, শরীফের বুক পকেট থেকে একটা চিঠি পাওয়া গিয়েছে। নীল ওসি আতিকের দিকে ভালোভাবে তাকাতেই তিনি নীলের হাতে একটা কাগজ ধরিয়ে দেয়। নীল কাগজটা খুলে লেখাগুলাতে চোখ বোলায়। ওর হাতের ভয়ানকভাবে লেখা, মরার চেয়ে আত্মহত্যা করে মরাই ভালো। লেখাটা দেখে চমকে ওঠে গোয়েন্দা নীল। নাস্তা শেষে সজীব বিছানায় এক পাশে বসে আছে। তখন তার ফোনে অপরিচিত একটা নাম্বার থেকে কল আসে। সজীব কল রিসিভ করতেই অপর পাশ থেকে আওয়াজ আসে, সজীব, সুমনকে আমি আমার অফিসের পাশে হাঁটতে দেখলাম আজ সকালে, কিন্তু আমি তাকে ডাকলেও সে না দেখার ভান করে চলে গেল কেন? কণ্ঠ শুনে বুঝতে পারে এটা বাঁধন। সজীব মনে মনে একটা বড়সড় ধাক্কা খায়। অবাক হয়ে প্রশ্ন করে, সুমন তো এখন ঢাকায়, তার খালার বাসায় গিয়েছে, তোর চট্টগ্রাম থেকে কিভাবে দেখবি? ভুল দেখিসনি তো আবার? বাঁধন একটু কঠোর গলায় বলল, ভালোভাবেই লক্ষ্য করছিলাম, আমি নিশ্চিত ওটা সুমনই ছিল, তবে আমাকে দেখেও না দেখার ভান করলো। সজীব কিছু বুঝতে পারছে না, দীপু তাকে ভুল কিছু বললো নাকি বাঁধন তাকে ভুল কিছু বলছে, মাথায় ঢুকছে না কিছু তার। সজীব কথা ঘুরিয়ে বাঁধনকে প্রশ্ন করে, বিন্দু কেমন আছে? বাঁধন উত্তর দেয়, হ্যাঁ বেশ ভালোই আছে। এলাকার দিকে আসার চেষ্টা ভুলেও করিস না, তোর অনেক সমস্যা হবে, আর আমরা অনেক বিপদে আছি এখন। সজীবের কথা শুনে বাঁধন অবাক হয়ে জিজ্ঞেস করে, তোদের আবার কিসের বিপদ হলো? সজীব উত্তরে বলে, বিন্দুর বড় ভাই তোদের বিয়ের রাতেই খুন হয়েছে, আসামি হিসেবে টার্গেট এখন তোর দিকে। বাঁধন আবারও অবাক হয়, বলে, আমাকে সন্দেহ করছে কেন? সজীব জবাব দেয়, কারণ ওই রাতে তুই বিন্দুকে নিয়ে পালিয়ে গেছিস,
সবার ধারণা তুই সাদমান ভাইকে খুন করেছিস। বাঁধন আর কিছু বলার সাহস পায় না। সজীব আর কোনো কথা না বাড়িয়ে কল কেটে দেয়। গোয়েন্দা নীল এবং শুভ অরুণিমাদের বাসার উঠোনে গিয়ে দাঁড়ায়। অরুণিমার বাবা বাহিরে আসলে নীল ওনাকে প্রশ্ন করে, সজীবকে চিনেন? কাদের মিয়া এক বাক্যে উত্তর দেয়, হ্যাঁ। আপনাদের মেয়ের সাথে কি তার কোনো সম্পর্ক ছিল? কাদের মিয়া চোখ বড় বড় করে নীলের দিকে তাকায়, তারপর বলে, না জেনে কোনো কথা বলবেন না। নীল বলে, না জেনে কেন বলবো, সজীব তো আমাকে এটাই বলছিল। তারপর কাদের মেয়ে কিছু বলে না, চুপ থাকে। চুপ থাকতে দেখে নীল আবারও বলে, আমরা চাই আপনার মেয়ের খুনিরা ধরা পড়ুক। এতে আপনি সাহায্য করলে নিশ্চয়ই আসামিদের শনাক্ত করা আমাদের জন্য সহজ হবে। কাদের মিয়া জিজ্ঞেস করে, বলুন কি জানতে চান? অরুণিমা খুন হওয়ার আগে আপনার কিংবা অরুণিমার মায়ের সাথে কোনো কথা হয়েছিল এই ব্যাপারে? কাদের মিয়া জবাব দেয়, সজীবের ব্যাপারটা জানতে পেরে ওই দিন আরুকে অনেক কথা বলেছিলাম আমি। আরু রাগের মাথায় বলেছিল নিজেকে শেষ করে দিবে। আচ্ছা তারপর কি হয়েছিল বলতে পারবেন? নীলের প্রশ্নের উত্তরে কাদের মিয়া বলেন, তারপর আর কি জানি না কিছু। পরদিন সকালে আরুর মরদেহ পাওয়া যায় আমাদের ঘর থেকে 50 ফিট দক্ষিণে রাস্তার ধারে। আর আমাদের ঘরের কোণে জাম গাছটার নিচে পাওয়া যায় আরুর রুমের কাপড় টানানোর দড়িটা। গোয়েন্দা নীল বেশ অবাক হয়। ঘরের কোণায় থাকা জাম গাছের নিচে অরুণিমার কাপড় টানানোর দড়ি আর বাসার পশ্চিম পাশে 50 ফিট দূরে ধর্ষিত দেহ। আসলে অরুণিমার সাথে কি হয়েছিল ওই রাতে নীল ভেবে পাচ্ছে না কিছুই। কাদের মিয়াকে উদ্দেশ্য করে পাশে থাকা শুভ বলে, আচ্ছা দড়িটা এখন কোথায় আছে? কাদের মিয়া জবাব দেয়, সেটা তো থানায় নিয়ে যাওয়া হয়েছে। নীল অথবা শুভ কেউ আর কোনো প্রশ্ন করে না কাদের মিয়াকে। ওনার থেকে বিদায় নিয়ে সজীবের বাসার উদ্দেশ্যে রওনা দেয় দুজন। পথিমধ্যে গোয়েন্দা নীল ওসি আতিককে কল দিয়ে বলে দেয়, অরুণিমার কাপড় টানানোর দড়িটা বিস্তারিত ভালোভাবে দেখে নিবেন তো। ওসি আতিক জবাব দেয়, আচ্ছা ঠিক আছে। নীল একটু হেসে তারপর কল কেটে দেয়। বাসায় ঢুকে প্রথমেই দেখা হয় সজীবের মায়ের সাথে। সজীবের সাথে দেখা করার কথা বলতেই তাদেরকে নিয়ে যাওয়া হয় সজীবের রুমে। গোয়েন্দা নীল রুমে ঢুকেই সজীবকে উদ্দেশ্য করে বলে, শনিবার মাঝরাতে আরুর সাথে দেখা করতে গিয়েছিলে তুমি, তাই না? সজীব অবাক হয়ে বলে, কি যাতা বলছেন? আমি কখনো রাত্রিবেলায় আরুর সাথে দেখা করতে যাইনি। নীল এই কথাই সজীবকে আরো পেঁচিয়ে প্রশ্ন করতে যাবে, তখন সহকারী শুভ কানের কাছে গিয়ে বলে, স্যার একটা জিনিস লক্ষ্য করেছেন? নীল অল্প আওয়াজে জিজ্ঞেস করে, কি জিনিস? গতকাল সজীবের গলায় একটা তাবিজ ঝোলানো ছিল, যা আজ নেই। নীল ব্যাপারটা লক্ষ্য করেনি, তবে বুঝতে পেরে বেশ অবাক হয়। সজীবের উদ্দেশ্যে প্রশ্ন করে, তোমার গলায় তাবিজটা ছিল, তাবিজটা কোথায়? সজীব এই প্রশ্ন শুনে রেগে বলে, সব ব্যাপারে আপনাদের বলতে হবে নাকি? গোয়েন্দা নীল সজীবকে আর প্রশ্ন না করে তার মায়ের কাছে চলে যায়, গিয়ে জানতে চায় তাবিজের ব্যাপারে। সজীবের উপর ভূতের নজর পড়েছে। কয়েকদিন ধরেই তার রুমটা অনেক গোছালো থাকে, আগে তার উল্টোটাই ছিল। সজীব মাঝরাতে কার সাথে যেন কথা বলে, প্রতি রাতে লক্ষ্য করেছি আমি। এই তো কয়েকদিন আগে ভোরবেলায় আমি আরুকে, এইটুকু বলে আর কিছু বলে না। চুপ হয়ে যায় সজীবের মা। নীল ওনার থেমে যাওয়া দেখে অবাক হয়। নীল বলে, আরুকে কি? সজীবের মা বলে, তেমন কিছু না। নীল বুঝতে পারে সজীবের মা কিছু লুকাচ্ছে তাদের কাছ থেকে। তাই নীল বলে, আপনাদের কোনো সমস্যা হলে সেটার সমাধান হোক, এটাই আমরা চাই। আপনারা দোষী না হলে কোনো সমস্যাই হবে না আপনাদের। আমি নিশ্চিত আরুর ব্যাপারে কিছু একটা লুকাতে চাচ্ছেন আপনি। বলেন, আমাদের সবার জন্যই মঙ্গল হবে আশা করি। সজীবের মা কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, আরুর আত্মা আমাদের বাসায় আছে। নীল এমন কথা শুনে হেসে দেয়। তারপর বলে, আপনি আরুর ব্যাপারটা লুকাতে গিয়ে এমন কথা বলছেন, তাই না? এবার সজীবের মা বলতে থাকে, সত্যিই আরুর আত্মা আমাদের বাসায় আছে, আমি নিজে চোখে দেখেছি। এজন্যই সজীবের গলায় একটা তাবিজ এনে দিয়েছিলাম, তবে সেটা রাখতে পারেনি সজীব। সজীবের মায়ের কথাগুলো কেমন জানি বিশ্বাস হচ্ছে এখন গোয়েন্দা নীলের। নীল সজীবের মাকে উদ্দেশ্য করে বলে, মিথ্যা কিছু বললে কিন্তু পরবর্তীতে আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সজীবের মা জবাব দেয়, না আমি একদম সত্যি কথা বলছি সব। নীল আর প্রশ্ন না করে তাদের থেকে আজকের জন্য বিদায় নিয়ে বের হয়ে যায় থানার উদ্দেশ্যে। গাড়িতে উঠতে নীলের ফোনে ওসি আতিকের কল আসে। নীল কল রিসিভ করে বলে, আমি থানায় আসছি, তারপর কথা বলি। আতিক জবাব দেয়, না এখনই তোমাকে একটা কথা বলতে হবে। নীল বলে, আচ্ছা বলুন। অরুণিমার কাপড় টানানোর দড়িটা লাইলনের চিকন সাইজের। নীল ওসি আতিককে থামিয়ে দিয়ে বলে, এসব কথা কিন্তু থানায় গেলেও বলতে পারেন। ওসি আতিক টাকা দিয়ে বলে, আরে শোনো না। নীল জবাব দেয়, আচ্ছা বলুন। সাদমানের গলায় দড়ির ছাপ পাওয়া গিয়েছে, যা অরুণিমার কাপড় টানানোর দড়িটার ছাপের সাথে হুবহু মিলে। নীল এবার নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, এটা কি করে সম্ভব।
তাহলে কি অরুণিমা সাদমানের খুনের সাথে জড়িত? একটা মরা মানুষ আবার কিভাবে খুন করবে সাদমানকে? আসসালামু আলাইকুম এভরিওয়ান। অন্ধকারের সঙ্গী অরুণিমা গল্পের 4 নম্বর পর্বটা এইখানেই শেষ। তো গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা। আর চ্যানেলে নতুন হইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে দিবা। আর এই ভিডিওটাতে লাইক এম রাখলাম 120টা। যত তাড়াতাড়ি লাইক এম কমপ্লিট করে দিবা তত তাড়াতাড়ি নেক্সট পার্ট পেয়ে যাবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।